30,000 টাকা হয়, তাহলে আপনি অবশ্যই 6 মাসের জন্য এমার্জেন্সি ফান্ড আপনি তৈরি করুন। অবস্থা কিন্তু বাজারের অবস্থা কিন্তু খুব খারাপ। তো চাকরি ধরুন চলে গেল, তো আপনাকে সেই 3টে মাস তো আপনাকে তো টানতে হবে, সেই 3 মাস তো আপনার সংসার খরচ তো আপনাকে চালাতে হবে। চাকরি চলে গেছে কিন্তু আপনার সংসার খরচ তো থেমে থাকবে না। তো দেখা যাচ্ছে সেই সময় মার্কেট ডাউন মার্কেট আছে, মানে বিয়ার মার্কেটে চলছে, ঠিক আছে? তো আপনি তখন কি করবেন? আপনার তো এমার্জেন্সি ফান্ড ওটা, আপনার তো এমার্জেন্সি পারপোজ টাকাটা নমস্কার বন্ধুরা, ওয়েদ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আমাদের কয়েকদিন ধরে আমরা এই রিকোয়েস্টটা পাচ্ছিলাম এই ভিডিওটা করার জন্য। আমাদের অনেক দর্শক বন্ধু এই রিকোয়েস্টটা করেছেন যে ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে কিছু একটা ভিডিও বানান, প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিং কিভাবে করতে হয় সেটা নিয়ে আজকে আমি শেখাবো যে কিভাবে আপনারা একটা প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিং করবেন, ঠিক আছে? তো কিছু কিছু বন্ধু তো এও বলেছেন যে ওর মধ্যে আপনারা লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ইমার্জেন্সি ফান্ড এগুলো কিভাবে কি করতে হবে না হবে সেই জিনিসগুলো নিয়ে প্রপার একদম ডিটেলসে আপনি ভিডিওটা বানাবেন, ঠিক আছে? তো একটা প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিং কিভাবে করতে হয় A to Z এই ভিডিওর মধ্যে আমরা আজকে শিখব, ঠিক আছে? সেখানে আপনার লাইফ ইন্স্যুরেন্স থাকবে, টার্ম প্ল্যান থাকবে, হেলথ ইন্স্যুরেন্স থাকবে, এমার্জেন্সি ফান্ড থাকবে, সব কিছু থাকবে, ঠিক আছে? কি কি মানে জিনিস নিয়ে একটা ফিনান্সিয়াল প্ল্যানিং বানাতে হয়, কিভাবে বানাবেন, কত টাকার মানে আপনার লাগবে ফিনান্সিয়াল প্ল্যানিং বানানোর জন্য, এমার্জেন্সি ফান্ড কত টাকা লাগবে, ঠিক আছে? সব কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে আলোচনা করব, ঠিক আছে? তো যার জন্য আজকে এই ভিডিওর আমরা মানে নাম দিয়েছি কি ফিনান্সিয়াল ফ্রিডম জার্নি, ঠিক আছে? সেই জন্য আমরা আজকে দেখাচ্ছি কি ফিনান্সিয়াল ফ্রিডম জার্নি, ঠিক আছে? তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে। আর যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, কারণ আমরা এই চ্যানেলে অলরেডি আমরা 50টার বেশি আমরা ভিডিও মানে আপলোড করেছি এই ফিনান্সিয়াল সেক্টর নিয়ে। ফিনান্সিয়াল মিউচুয়াল ফান্ড বলুন, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স বলুন, স্টক মার্কেট বলুন, সব কিছু ডিটেলসে আমরা এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছি, আমরা এই ভিডিওতে শেখাই। তো আপনারা যারা যারা ইনভেস্টমেন্ট করছেন বা যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনারা বুঝতে পারছেন না, দিশা পাচ্ছেন না, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা প্রপার গাইডেন্সটা পাবেন আমাদের থেকে, ঠিক আছে? তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখুন, আমরা সবাই চাই আমাদের পরিবার আর্থিক নিরাপদ থাকুক, হোক সেটা হঠাৎ অসুখ, দুর্ঘটনা, চাকরি চলে যাওয়া বা ভবিষ্যতের বড় খরচ, তাই না? কিন্তু প্রশ্ন হলো কিভাবে? হ্যাঁ, তো কিভাবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব লাইফ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এমার্জেন্সি ফান্ড, ঠিক আছে? আর সম্পূর্ণ ফিনান্সিয়াল প্ল্যানিংটা পুরো কিভাবে করবেন সেটা সম্পূর্ণ এটা দেখাবো। এবং ফিনান্সিয়াল প্ল্যানিং করার জন্য কিন্তু এই জিনিসগুলো অবশ্যই দরকার, ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্যই দরকার। তো এই জিনিসগুলো কিন্তু কেউ মিস করবেন না। অনেকেই ভাবছেন যে আবার এই লাইফ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের আবার দেখে কেউ ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবেন না বা আউট হয়ে যাবেন না, কারণ এই জিনিসগুলো কেন প্রয়োজন একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করার জন্য ডিটেলস এর মধ্যে বলা আছে, ঠিক আছে? আপনারা যদি না করে থাকেন এখনো পর্যন্ত দেখুন ভিডিওটি, আর আপনারা যারা করে রেখেছেন হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, তারা তো সবকিছু জানেন জিনিসটা, ঠিক আছে? তো ফিনান্সিয়াল প্ল্যানিং কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ গাইড এর মধ্যে দেবো আমি। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখুন, কারণ শেষের দিকে আমি একটা স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ শেয়ার করব, ঠিক আছে? যা আপনি আজ থেকেই ফলো করতে পারবেন, ওকে? তো আজকে আমরা প্রথম পার্ট ওয়ানে কি দেখবো? পার্ট ওয়ান দেখবো আমরা লাইফ ইন্স্যুরেন্স কি, একটু মানে ওভারভিউ দিয়ে নিই। লাইফ ইন্স্যুরেন্স কি জানি, অনেকেই জানে লাইফ ইন্স্যুরেন্স মানে কি, তবে একটু ওভারভিউ দিচ্ছি, মানে ডিটেলসে আলোচনা করব না। প্রথমে আসি লাইফ ইন্স্যুরেন্সে। লাইফ ইন্স্যুরেন্স মানে হলো আপনি না থাকলে আপনার পরিবার যেন আর্থিক সমস্যায় না পড়ে, ঠিক আছে? ধরুন আপনার আয় সংসার চলে, মানে আপনি যা আয় আপনি হচ্ছে একমাত্র আর্নিং মেম্বার আপনার ফ্যামিলি। তো আপনি না থাকলে পরিবারকে, আপনি যদি কোনো ঋণ নিয়ে থাকেন, সেই ঋণ, সন্তানের শিক্ষা খরচা, বাড়ির ইএমআই, যদি আপনার হোম লোন থাকে বাড়ির ইএমআই, দৈনন্দিন খরচ সব সামলাতে হবে, ঠিক আছে? তখন এই লাইফ ইন্স্যুরেন্স কভার
তাদের হাতে একটা বড় সাহায্য হবে। ঠিক আছে, তো দুই ধরনের লাইফ ইন্স্যুরেন্স হয়, তাই তো? দুই ধরনের লাইফ ইন্স্যুরেন্স আছে। একটা কি ট্র্যাডিশনাল পলিসি আছে, যেটা কিনা আমরা বলি এন্ডোমেন্ট বা মানি ব্যাক পলিসি। এতে প্রিমিয়াম বেশি, তাই তো? ট্র্যাডিশনাল পলিসিতে প্রিমিয়াম বেশি, ডেথ হলে কিছু কভার পাওয়া যায়, প্লাস হচ্ছে ইনভেস্টমেন্ট কিছু রিটার্ন পাওয়া যায় ওখান থেকে, কিছু না ভালোই রিটার্ন মোটামুটি পাওয়া যায়, তবে সেই পার্সেন্টেজ না, 4 to 5% রিটার্ন পাওয়া যায়। ম্যাচুরিটিতেও কিছু টাকা ফেরত পাবে, ঠিক আছে, কিন্তু কভার কম থাকে আপনার। কভার মানে লাইফ কভারেজটা কিন্তু এই ট্র্যাডিশনাল পলিসিতে কম থাকে, ঠিক আছে। তারপরে কি দ্বিতীয় নম্বর ইন্স্যুরেন্স দেখবো কি? দ্বিতীয় নম্বর ইন্স্যুরেন্সটা হলো পিওর টার্ম প্ল্যান। পিওর টার্ম প্ল্যান এতে কি করে? এতে শুধু রিস্ক কভার করে আপনার, এতে কিন্তু কোনো রিটার্ন দেয় না, কোনো কিন্তু আপনি এর কোনো এই যে টার্ম প্ল্যান করলে আপনি কোনো রিটার্ন পাবেন না। এটা শুধু আপনাকে কি করবে? রিস্ক কভার করবে। কোনো ইনভেস্টমেন্ট নয় এটা, এটা কোনো ইনভেস্টমেন্ট নয়, কারণ যেহেতু এখানে রিটার্ন আসে না, তো সেখানে ইনভেস্টমেন্ট কথাই আসে না। কম প্রিমিয়ামে অনেক বড় কভার পাওয়া যায়, তাই তো? টার্ম প্ল্যানে কম প্রিমিয়ামে অনেক বড় কভার পাওয়া যায়। পরিবারের ফিনান্সিয়াল সিকিউরিটির জন্য সেরা অপশন হচ্ছে আপনার টার্ম প্ল্যান, পিওর টার্ম প্ল্যান। কনক্লুশন যদি আমি দিই একটু, যদি প্রোটেকশন চান টার্ম ইন্স্যুরেন্স বেছে নিন, ঠিক আছে? যদি প্রোটেকশন চান তাহলে টার্ম ইন্স্যুরেন্স অবশ্যই বেছে নিন। তারপরে কি দেখবো? টার্ম ইন্স্যুরেন্স কেন প্রয়োজন বা কেন দরকার? টার্ম ইন্স্যুরেন্স হলো সবচেয়ে পিওর প্রোটেকশন প্রোডাক্ট। উদাহরণ, আপনার বয়স ধরুন 30 বছর, ধরুন আপনার বয়স 30 বছর, তো 30 বছর আপনার মাসিক আয় ধরুন 50,000 টাকা আপনার মাসিক আয় আছে, তাই তো? আপনার মাসিক আয় যদি আপনার 50,000 টাকা হয়, বা বছরে তার মানে হচ্ছে আপনার 6 লক্ষ টাকা। তো থাম্ব রুল কি বলে? থাম্ব রুল বলে যে অ্যানুয়াল ইনকাম যা থাকবে তার 15 গুণ, মানে হচ্ছে 90 লাখ টাকা আপনার টার্ম ইন্স্যুরেন্স একটা কভারেজ দরকার। টার্ম প্ল্যান 90 লক্ষ টাকার একটা টার্ম প্ল্যান দরকার, কিন্তু যেহেতু 90 লাখ টাকার টার্ম প্ল্যান মানে ওটা একটা অকওয়ার্ড লাগে, তো সেটাকে আমরা 1 শেয়ার মানে 1 কোটি টাকার একটা টার্ম প্ল্যান বলি, যে 1 কোটি টাকার একটা টার্ম প্ল্যান নিই, মানে কমপক্ষে রাউন্ড ফিগারে 1 কোটি টাকার টার্ম প্ল্যান বা টার্ম ইন্স্যুরেন্স নেওয়া উচিত, যদি কিনা আপনার মাসিক আয় থাকে 50,000 টাকা, ঠিক আছে? যদি আপনার মাসিক আয় হয় 50,000 টাকা, তাহলে আপনাকে একটা 1 কোটি টাকার আপনার টার্ম ইন্স্যুরেন্স নেওয়া উচিত। বছরে মাত্র 10 থেকে 15 হাজার টাকা প্রিমিয়ামে আপনি এই কভার পেতে পারেন। বছরে মাত্র 10 থেকে 15 হাজার টাকা। এটা আপনি চাইলে আপনি কোয়ার্টারলিও করতে পারেন বা মান্থলি হিসাবে আপনি দিতে পারেন। মান্থলি হিসাবে দেখতে গেলে 1,1200 টাকা মতো আপনার, 12-1300 টাকা মতো আপনার পড়বে মান্থলি, ঠিক আছে? এতে সুবিধা কি কি পাওয়া যায়? সুবিধা হচ্ছে আপনার কম খরচে আপনার বড় কভারেজ দিচ্ছে, ঠিক আছে? 1 কোটি টাকার আপনি কভারেজ পাচ্ছেন, পরিবারের জন্য একটা আর্থিক নিরাপত্তা পাচ্ছেন, ঋণ শোধ করতে, সন্তানের শিক্ষা চালাতে, পরিবারের খরচ সামলাতে সাহায্য করবে এটা। মানে আপনার অবর্তমানকালে যদি আপনার ধরুন বা মানে কিছু হয়ে গেল, ঠিক আছে, তো সেই টার্ম প্ল্যান আপনার এই সমস্ত কিছু ঋণ শোধ করতে, সন্তানের শিক্ষা চালাতে, পরিবারের খরচ সামলাতে টার্ম প্ল্যান কিন্তু খুবই একটা প্রোডাক্ট, মানে ভালো একটা প্রোডাক্ট। ওকে, কিছু ভুল ধারণা মানুষের মধ্যে থাকে, কিছু ভুল মানুষ বলে যে অনেকে ভাবে যদি কিছু না হয় তো প্রিমিয়াম তো নষ্ট হয়ে গেল, তাই না? অনেকেই ভাবে যে টার্ম প্ল্যান করা মানে যদি কিছু না হয় প্রিমিয়াম তো নষ্ট হয়ে গেল, কিন্তু এখন মার্কেটে অনেক টার্ম প্ল্যান আছে, মানে কিছু কিছু কোম্পানির টার্ম প্ল্যান আছে যারা মানে আপনার হচ্ছে রিটার্নও দেয়, ঠিক আছে? মানে আপনার প্রোটেকশনের সঙ্গে সঙ্গে আপনাকে মানে একটা ম্যাচুরিটি অ্যামাউন্টও দেয়, ঠিক আছে? কিন্তু মনে রাখবেন একটা জিনিস, একটা, এটা যেমন গাড়ির ইন্স্যুরেন্স, অ্যাক্সিডেন্টে না হলে প্রিমিয়াম তো নষ্ট হয় না, বরং সেটা নিরাপত্তা। যে একটা গাড়ির ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্ট না হলে প্রিমিয়াম কিন্তু নষ্ট হয় না, ওটা কিন্তু একটা নিরাপত্তা, গাড়ির জন্য একটা নিরাপত্তা, যে আমার মানে আপনার ইন্স্যুরেন্স কাটা আছে মানে আপনি রাস্তাতে বেরোলেন গাড়ি নিয়ে, আপনার গাড়িতে যদি কেউ ঠুকে দিল বা গাড়িটা দুর্ঘটনা ঘটলো, কোনো রকম ভাবে কোনো কিছু সমস্যা হলো, তো সেক্ষেত্রে কি হবে? ওই ইন্স্যুরেন্সটা কিন্তু আপনার একটা মনের মধ্যে ভরসা আছে, না আমার কিছু গাড়িটা কিছু হলে আমার ইন্স্যুরেন্স করা আছে, তাই তো? এটা একটা মানসিক শান্তি। তো সেম হচ্ছে আপনার টার্ম ইন্স্যুরেন্স, একইভাবে টার্ম ইন্স্যুরেন্স হলো আপনার মানসিক শান্তি, আপনার ফিউচার মানে আপনার ফ্যামিলির জন্য, আপনার ফ্যামিলিকে যে আপনি সিকিউর রেখেছেন, আপনি যে টার্ম ইন্স্যুরেন্সটা নিলেন, তার মানে আপনি একটা মানসিক শান্তি পেয়ে গেলেন যে হ্যাঁ আমি আমার ফ্যামিলিকে সিকিউর রেখেছি। আমার বর্তমানকালে আমার ফ্যামিলি জলে ভেসে যাবে না, আমার ফ্যামিলি একটা মোটামুটি ওর সমস্ত খরচা চালিয়ে নিতে পারে, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমাদের
টার্ম প্ল্যান দরকার। তারপরে কি দেখবো, পার্ট থ্রিতে আমরা দেখবো হেলথ ইন্স্যুরেন্স কেন দরকার। হেলথ ইন্স্যুরেন্স কেন দরকার? আজকাল চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া, তাই তো? চিকিৎসার খরচ আজকাল কিন্তু আকাশ ছোঁয়া। একটা ছোট অপারেশনেও লাখ টাকার খরচ হয়। যদি পরিবারের কোনো সদস্য হাসপাতালে ভর্তি হন, সেটা একদিনেই আপনার সঞ্চয় কিন্তু শেষ করে দিতে পারে। আপনি সেভিংস করে রেখে দিচ্ছেন বা ব্যাংকে রেখে দিচ্ছেন, ইনভেস্টমেন্ট করছেন, যাই করছেন, একটা বড় রকম কোনো একটা হসপিটাল খরচ আপনার কিন্তু আপনার পুরো সেভিংসটাকে কিন্তু একদম বিধ্বস্ত করে দিতে পারে। ঠিক আছে? তো হেলথ ইন্স্যুরেন্স আপনাকে সেই ঝুঁকি থেকে আপনাকে বাঁচায়। হেলথ ইন্স্যুরেন্স থাকলে আপনার সেই ঝুঁকি থেকে কিন্তু বাঁচায়। বেনিফিট অফ হেলথ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের বেনিফিট কি কি আছে? হেলথ ইন্স্যুরেন্সের বেনিফিট আমরা যদি দেখি, হেলথ ইন্স্যুরেন্সের বেনিফিট আছে এক নম্বর কি, হসপিটালাইজেশন এক্সপেন্স কভার করে হেলথ ইন্স্যুরেন্স, তাই তো? দুই হচ্ছে কি, ক্যাশলেস ট্রিটমেন্ট ফ্যাসিলিটি আছে হেলথ ইন্স্যুরেন্সে। তিন নম্বর কি, ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। সেকশন 80D-তে আপনার হচ্ছে আপনি ট্যাক্স বেনিফিট পাবেন। আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে আপনি ট্যাক্স বেনিফিট পাবেন। চার নম্বর কি, সেভিংস প্রোটেক্ট করে। সব থেকে বড় ভাইটাল জিনিস হচ্ছে আপনার সেভিংস কে প্রোটেক্ট করে। সেভিংস প্রোটেক্ট করে, এমার্জেন্সি ফান্ড আপনার নষ্ট হবে না। ক্লিয়ার? এইবারে প্রশ্ন হচ্ছে কত কভার নেবেন। ধরুন আপনি হেলথ ইন্স্যুরেন্স নেবেন, তো আপনি কত টাকার কভারেজ নেবেন? যদি আপনার ফ্যামিলি সাইজ 4 জন হয়, ঠিক আছে, যদি আপনার ফ্যামিলি সাইজ 4 জন হয়, 4 জনের জন্য কমপক্ষে 10 থেকে 15 লক্ষ টাকার একটা মানে হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন। ঠিক আছে? এটাকে আমরা বলি কি, মানে এটাকে বলে ফ্যামিলি ফ্লোটার প্ল্যান। এই যে 4 জনের যে ফ্যামিলি, এটাকে আমরা কি বলি, ফ্যামিলি ফ্লোটার প্ল্যান। মানে এটা ধরুন আপনি, ঠিক আছে, এটা আপনার মিসেস, এটা আপনার দুটো সন্তান, এটাকে বলা হয় কি, ফ্যামিলি ফ্লোটার প্ল্যান। ঠিক আছে? যদি আপনি মেট্রো শহরে থাকেন তাহলে কত টাকা নেবেন? তাহলে আপনাকে মিনিমাম 20 লাখ টাকার কভারেজ নিতে হবে। যদি আপনি মেট্রো শহরে থাকেন তাহলে আপনি মিনিমাম 20 লাখ টাকার কভারেজ নিন। বয়স্ক বাবা মা যদি বাড়িতে থাকে তাদের জন্য আপনি মানে আলাদা সিনিয়র সিটিজেন প্ল্যান কিন্তু দরকার। যদি আপনার বাড়িতে যদি বয়স্ক বাবা মা থাকে তাহলে তাদের জন্য আলাদা একটা সিনিয়র সিটিজেন প্ল্যান কিন্তু দরকার। আপনার এই ফ্যামিলি ফ্লোটার প্ল্যানের মধ্যে কিন্তু হবে না, ওটা আলাদাভাবে সিনিয়র সিটিজেন প্ল্যান কিন্তু নিতে হবে। ক্লিয়ার? তো রুল অফ থাম কি বলছে? রুল অফ থাম বলছে ইয়ং ফ্যামিলি যদি আপনার হয় 10 থেকে 15 লক্ষ টাকার একটা কভারেজ নিন। ঠিক আছে? নর্মালি যদি মেট্রোতে থাকেন তাহলে আপনি 20 লাখ টাকার কভারেজ নিতে পারেন। সিনিয়র সিটিজেন প্যারেন্টস যদি আপনার বাড়িতে থাকে তো তাদের জন্য 5 থেকে 10 লক্ষ টাকার একটা আলাদা প্যাকেজ একটা নিতে পারেন, আলাদা প্ল্যান। ঠিক আছে? মানে মোট দুটোই মিলিয়ে আপনার 25 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকার আপনি কভারেজ আপনি নিতে পারেন। দেখুন, হেলথ ইন্স্যুরেন্স না থাকলে একবার বড় অসুখেই আপনার 5 থেকে 10 বছরের সেভিংস কিন্তু শেষ হয়ে যাবে, তাই না? যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স করা না থাকে, আপনি ধরুন 5-10 বছর 20 বছর ধরে আপনি বা 15 বছর ধরে আপনি সেভিংস করে আসছেন, বাই চান্স কোনো একটা বড় একটা দুর্ঘটনা ঘটলো বা বড় একটা শারীরিক অসুস্থতা এলো ফ্যামিলিতে, যে মানে কারোর হতে পারে, যে কারোর হতে পারে, বাড়িতে যদি বয়স্ক বাবা মা থাকে বাবা মার হতে পারে, নিজেদের ফ্যামিলি নিজেদের কারোর হতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে একটা হসপিটাল বিল কিন্তু একটা মারাত্মক পরিমাণে একটা হসপিটাল বিল হয়। তো সেই আপনার যে সেভিংস, সেই সেভিংস কিন্তু শেষ হয়ে যাবে। তার জন্য বলছি আজকেই আপনারা হেলথ ইন্স্যুরেন্স আর টার্ম ইন্স্যুরেন্স অবশ্যই আপনারা নিন। যারা এই ভিডিওটি দেখছেন, যাদের সামর্থ্য আছে যারা করার, তারা তাদেরকে বলবো হেলথ ইন্স্যুরেন্স আর টার্ম ইন্স্যুরেন্স অবশ্যই অবশ্যই আপনারা নিন। ঠিক আছে? তারপরে কি দেখবো? তারপরে দেখবো হচ্ছে কি, এমার্জেন্সি ফান্ড কিভাবে তৈরি করবেন। ঠিক আছে? এমার্জেন্সি ফান্ড কিভাবে তৈরি করবেন, একটা প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিং করতে গেলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে। তো প্রপার মানে আপনি কিভাবে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করবেন? দেখুন, ইন্স্যুরেন্স মানে হলো কি, প্রোটেকশন এগেনস্ট রিস্ক, তাই তো? ইন্স্যুরেন্স মানে হলো প্রোটেকশন এগেনস্ট বড় রিস্ক। কিন্তু ছোটখাটো ঝুঁকি সামলাতে লাগে হচ্ছে কি, ছোটখাটো ঝুঁকি সামলাতে কি লাগে, ছোটখাটো ঝুঁকি সামলাতে তো আপনার এমার্জেন্সি ফান্ড তো আপনার লাগবে। কারোর একটু অসুখ হলো, কারোর একটু সামান্য প্রবলেম হলো, কিছু টাকার প্রয়োজন হলো, তো আপনার তো এমার্জেন্সি ফান্ড, তো লিকুইড ফান্ড তো আপনার কাছে থাকা জরুরি নাকি? তো এমার্জেন্সি ফান্ড আপনার মাসিক খরচে 6 থেকে 12 মাসের টাকা, যা সব সময় সহজে ব্যবহারযোগ্য থাকবে। মানে আপনি
আপনার যা মাসিক খরচ হয়, ঠিক আছে, মানে ধরুন আপনার 30,000 টাকা মাসে খরচা আছে, ঠিক আছে, মাসিক খরচা ধরুন আপনার 30,000 টাকা আছে, তো সেই 30,000 টাকা যদি আপনার মাসিক খরচা হয়, তাহলে আপনাকে এমার্জেন্সি ফান্ড আপনাকে রাখতে হবে মিনিমাম 6 মাসের জন্য, মানে 3×18, মানে 1,80,000 টাকা আপনার মানে এমার্জেন্সি ফান্ড অবশ্যই থাকা উচিত, ঠিক আছে। যদি আপনি 1 বছরের এমার্জেন্সি ফান্ড রাখেন তাহলে তো খুবই ভালো, ঠিক আছে। 1 বছরে হলে আপনার কত হবে? 3×32, 3,60,000 টাকা। আর যদি 6 মাসের জন্য আপনি যদি এমার্জেন্সি ফান্ড রাখেন, যদি কিনা আপনার মানে মাসিক খরচ 30,000 টাকা হয়, তাহলে আপনি অবশ্যই 6 মাসের জন্য এমার্জেন্সি ফান্ড আপনি তৈরি করুন, ঠিক আছে। তো এমার্জেন্সি ফান্ডের টার্গেট বলে দিলাম 1,80,000 টাকা কমপক্ষে। এইবার প্রশ্ন হচ্ছে কোথায় রাখবেন। আপনার তো এমার্জেন্সি ফান্ড ধরুন আপনার কাছে, আপনার এমার্জেন্সি ফান্ড ধরুন জমে গেল, তো সেই টাকাটা কোথায় রাখবেন? আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্টে রাখতে পারেন, ঠিক আছে, চাইলে আপনি মানে আপনার এফডিতে রাখতে পারেন, ঠিক আছে। 50% টাকা আপনি সবসময় চেষ্টা করবেন 50% টাকা আপনি ব্যাংকে রাখবেন বা এফডিতে রাখবেন, কারণ এফডি বার বলুন আর আপনার সেভিংসে বলুন, লিকুইড মানি, ওটা যখন ইচ্ছা আপনি তুলতে পারবেন সেই টাকাটা, ঠিক আছে। কিন্তু এফডিতে করলে সেটা শর্ট টার্ম এফডি করবেন, লং টার্ম এফডি করবেন না, ক্লিয়ার। আর 50% টাকা কোথায় রাখবেন? 50% টাকা রাখবেন আপনি লিকুইড মিউচুয়াল ফান্ডে, ঠিক আছে। লিকুইড মিউচুয়াল ফান্ডে 50% টাকার সুদ কম, মানে ইন্টারেস্ট কম, কিন্তু আপনার টাকা তো মেন, তো আমাদের উদ্দেশ্যটা কি? মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে ইমার্জেন্সি ফান্ড যেটা আছে লিকুইড রাখা, যে যখন ইচ্ছা হবে তখন আমরা, মানে যখন প্রয়োজন পড়বে, ইচ্ছা নয়, যখন প্রয়োজন পড়বে তখন আমরা সেই টাকাটা তুলতে পারবো, ক্লিয়ার। ভুল করবেন না কিন্তু, একদম একটা জিনিস আপনাদেরকে বারবার বলি, এই ভুলটা কখনই করবেন না। আপনার কাছে ধরুন আপনার কাছে ইমার্জেন্সি ফান্ড আছে, আপনার কাছে 2 লাখ টাকা হোক বা 1,80,000 টাকা হোক বা 3 লাখ টাকা হোক আপনার কাছে আছে, ওটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড পারপজ, মানে আপনার যদি বাই চান্স মানে আপনি বর্তমানে যে পেশায় আছে বা যে কাজটা করছেন, যে যদি কোনো চাকরি করেন, ধরুন সেই চাকরিটা ধরুন 2 মাস 3 মাসের জন্য আপনার চলে গেল, ঠিক আছে, হতেই পারে। এখন এখন কিন্তু চাকরির অবস্থা কিন্তু, বাজারের অবস্থা কিন্তু খুব খারাপ। তো চাকরি ধরুন চলে গেল, তো আপনাকে সেই 3টে মাস তো আপনাকে তো টানতে হবে, সেই 3 মাস তো আপনার সংসার খরচ তো আপনাকে চালাতে হবে। চাকরি চলে গেছে কিন্তু আপনার সংসার খরচটা থেমে থাকবে না, তো তার জন্য কিন্তু আপনার ইমার্জেন্সি ফান্ড দরকার। আপনি ব্যবসা করছেন, ব্যবসা মন্দা যাচ্ছে, 3 মাস 6 মাস ব্যবসা মন্দা যেতেই পারে, আপনার দেখা যাচ্ছে সেইভাবে আয় আসছে না, বা কোনো জায়গায় ধরুন আপনি ব্যবসা, মানে ব্যবসা এমন ব্যবসা করছেন, আপনার ধরুন পেমেন্ট আটকে আছে, আপনার 3 মাস 6 মাস ধরে পেমেন্ট আসছে না, তাহলে আপনাকে সেই সংসার খরচাটা তো আপনাকে চালাতে হবে। আপনার সংসারে আনুষঙ্গিক খরচা আছে, আপনার বাচ্চাদের পড়াশোনা আছে, ঠিক আছে, বাড়িতে যদি বয়স্ক বাবা মা থাকে তাদের ওষুধ কেনার ব্যাপার আছে, এইগুলো সবকিছু, এগুলো টোটাল একটা এক্সপেন্স থাকে, বিশেষ করে ইলেকট্রিসিটি বিল থাকে, মানে আমাদের দৈনন্দিন যে খরচাগুলো যেটা আমরা হয় আর কি, সেটাকেই মানে আমরা মাসিক খরচা বলি। তো যে ভুলটা একদমই করবেন না আপনারা, আপনারা এই যে লিকুইড ফান্ড যেটা আছে, এটা কখনো আপনারা স্টক মার্কেটে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। বারবার বলছি আপনাদেরকে যে আমার কাছে তো এই ফান্ডটা পড়ে আছে, এই ফান্ডটা নিয়ে আমি তাহলে স্টকে কিছু ইনভেস্টমেন্ট করে রেখে দিই, যখন মানে স্টক তো এখন মোটামুটি কম রেটে পাচ্ছি, তো কিনে রেখে দিই, পরে যখন ইয়ে হবে বিক্রি করে দেবো, আমার তো এক্ষুনি টাকাটা প্রয়োজন হচ্ছে না। তো এই ভুলটা একদম করবেন না, বা কোনো ঝুঁকিপূর্ণ ইনস্ট্রুমেন্টে আপনার লিকুইড ফান্ড যেন না থাকে, মানে এমার্জেন্সি ফান্ডটা যেন আপনার কোনো ঝুঁকিপূর্ণ ইনস্ট্রুমেন্টে যেন না থাকে। কারণ কি? কারণ একটা জিনিস বলি, ধরুন আপনি আপনার যে এমার্জেন্সি ফান্ড আছে, আপনি এমার্জেন্সি ফান্ডটা নিয়ে আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করলেন, ঠিক আছে, স্টক মার্কেটে আপনি কোনো স্টক কিনে হোল্ডিং করলেন, ঠিক আছে, মানে অপশন বা ইন্ট্রাডের কথা তো ভুলেই যান টোটালি, ওটা একদম যাবেনই না। ধরুন আপনি স্টক হোল্ডিং করার জন্য আপনি স্টক কিনে রেখে দিলেন, এইবার আপনি ধরুন স্টকটা কিনলেন, হঠাৎ আপনার কিছুদিন পর দেখা গেল, 1 মাস 2 মাস 6 মাস পর দেখা গেল আপনার সেই ফান্ডটা আপনার প্রয়োজন, যেহেতু এটা এমার্জেন্সি ফান্ড, আপনার কোনো একটা মানে পারিবারিক কোনো বা মানে সমস্যাতে বলুন বা কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসে বলুন, আপনার সেই টাকাটা লাগবে, তো সেই টাকাটা ধরুন আপনার তুলতে হবে। তো আপনি যদি স্টকে যদি ইনভেস্টমেন্ট করে রাখেন, তো আপনার সেই স্টকে ইনভেস্টমেন্ট করে রাখলে টাকাটা কি হবে, বাই চান্স ধরুন সেই সময় মানে আপনি যে স্টক মার্কেট যে স্টকগুলো কিনেছিলেন সেই স্টকগুলো নেগেটিভ পারফরমেন্স করছে, ঠিক আছে, নেগেটিভ পারফরমেন্স করছে, নাহলে হয়তো দেখা যাচ্ছে সেই সময় মার্কেট ডাউন মার্কেটে আছে, মানে বিয়ার মার্কেটে চলছে, ঠিক আছে। তো আপনি তখন কি করবেন? আপনার তো ইমার্জেন্সি ফান্ড, ওটা আপনার তো ইমার্জেন্সি পারপোজ টাকাটা রাখা ছিল, তো আপনার সেই টাকাটা যখন আপনি তুলতে যাবেন তখন তো আপনাকে তো লস করতে হবে, লসে টাকাটা তুলতে হবে, তাই না? লিকুইডিটি আছে অবশ্য ঠিকই, মানে স্টকে লিকুইডিটি আছে, মানে আপনি আজকে বিক্রি করলে কালকে টাকা পেয়ে যাবেন,
কিন্তু আপনার লস হবে। তো সেই জন্য এমার্জেন্সি ফান্ড সব সময় সবাইকে বলবো একটা কথা, কেউ স্টক মার্কেটে বা কোনো রকম কোনো ঝুঁকিপূর্ণ ইনস্ট্রুমেন্টে আপনারা রাখবেন না, ঠিক আছে? কারণ দরকারের সময় আপনার লস হতে পারে, তাই তো? এইবারে আমরা দেখবো পার্ট নম্বর 5, যেটা হচ্ছে আমাদের এই ভিডিওর মেন অংশ, মূল অংশ, যেটা আসল অংশ, ফিনান্সিয়াল প্ল্যানিং কিভাবে করবেন। ফিনান্সিয়াল প্ল্যানিং কিভাবে করবেন এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা। দেখুন, একটি স্টেপ বাই স্টেপ প্রক্রিয়ার মাধ্যমে আমি কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিং কিভাবে করবেন সেটা দেখাবো। 6টা স্টেপে আমি দেখাবো, 1 2 3 4 5 6, 6টা স্টেপে আমি দেখাবো। তো আপনারা দেখুন কিভাবে ফিনান্সিয়াল প্ল্যানিং করবেন। স্টেপ 1 কি? প্রোটেকশন ফার্স্ট। প্রোটেকশন ফার্স্টের মধ্যে কি থাকবে? প্রোটেকশন ফার্স্টের মধ্যে থাকবে আপনার লাইফ ইন্স্যুরেন্স, মানে একটা পিওর একটা টার্ম প্ল্যান নেবেন, ঠিক আছে? পিওর একটা টার্ম প্ল্যান নেবেন, একটা হেলথ ইন্স্যুরেন্স নেবেন। অবশ্যই অবশ্যই আপনাকে এই দুটো নিতে হবে, টার্ম প্ল্যান এবং হেলথ ইন্স্যুরেন্স। আপনারা যদি কেউ টার্ম প্ল্যান বা হেলথ ইন্স্যুরেন্স আমাদের থেকে যদি আপনারা নিতে চান, বা মিউচুয়াল ফান্ডে যদি কেউ আপনারা ইনভেস্টমেন্ট করতে চান, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? আপনারা যদি হেলথ ইন্স্যুরেন্স বা টার্ম ইন্স্যুরেন্স নিতে চান, আমরা আপনাদেরকে সাহায্য করব। আপনারা আমাদের থেকে হেলথ ইন্স্যুরেন্স বা টার্ম ইন্স্যুরেন্স নিতে পারেন। আমরা হচ্ছে IRDA লাইসেন্সভুক্ত, ঠিক আছে? এবং মিউচুয়াল ফান্ডের এমফি রেজিস্টার্ড সার্টিফাইড MFD, ঠিক আছে? তো আমাদের নাম, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, লাইসেন্স নাম্বারও দেওয়া আছে। তারপরে কি স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে আপনার এমার্জেন্সি ফান্ড। স্টেপ 2 আপনার এমার্জেন্সি ফান্ড, যেটা কিনা আপনার 6 থেকে 12 মাসের খরচ জমিয়ে রাখুন। তারপরে কি স্টেপ নাম্বার 3 কি? ডেট ম্যানেজমেন্ট। স্টেপ নাম্বার 3 হচ্ছে ডেট ম্যানেজমেন্ট। ডেট ম্যানেজমেন্টটা কি? যেটা হচ্ছে হাই ইন্টারেস্ট লোন। আপনার যদি কোনো হাই ইন্টারেস্ট লোন থেকে থাকে, যেমন কি ক্রেডিট কার্ড বিল, মানে ক্রেডিট কার্ডের কোনো লোন থাকে, বা ক্রেডিট কার্ডের কোনো ডিউ থাকে, বা পার্সোনাল লোনের কোনো ডিউ থাকে, বা পার্সোনাল লোন যদি আপনি নিয়ে থাকেন, তো সেইগুলো কিন্তু আগে মেটান, ঠিক আছে? কারণ এই দুটো জিনিস কিন্তু সব থেকে আগে আপনার হেডেক হয়ে দাঁড়াবে। ফিনান্সিয়াল প্ল্যানিং করতে গেলে সব থেকে মানে জরুরি হচ্ছে, মানে আপনার হচ্ছে ডেপ্থ ফ্রি হওয়া, আপনার ঋণ মুক্ত হওয়া প্রয়োজন, ঠিক আছে? তো তার জন্য আপনাকে হাই ইন্টারেস্ট লোনগুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আগে আপনাকে মেটাতে হবে। কিভাবে মেটাবেন, ঋণ মুক্ত কিভাবে হবেন, আমার চ্যানেলে ডিটেলসে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। আর হেলথ ইন্স্যুরেন্স নিয়েও আমাদের ভিডিও দেওয়া আছে প্রপার। এগুলো তো আমরা হেলথ ইন্স্যুরেন্সের আমরা যেটা জাস্ট একটা ওভারভিউ দিয়েছিলাম। হেলথ ইন্স্যুরেন্সের জন্য যদি আপনাদের প্রপার ভিডিও লাগে, আমাদের হেলথ ইন্স্যুরেন্সের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আই বাটনে দেখে নিতে পারেন, বা আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? স্টেপ 4, ইনভেস্টমেন্ট ফর গোলস। স্টেপ 4, ইনভেস্টমেন্ট ফর গোলস। যদি আপনার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা থাকে, চিন্তা ভাবনা কি, আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট ফর গোলস, আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে আপনার গোল অনুযায়ী। তো আপনার যদি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আপনি করতে চান, তাহলে আপনি 1 থেকে 3 বছরের জন্য আপনি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন। কোন কোন ইনস্ট্রুমেন্টে করবেন? আপনি শর্ট টার্ম যদি আপনি 1 থেকে 3 বছর করতে চান, আপনি FD করতে পারেন, রেকারিং ডিপোজিট করতে পারেন, অথবা আপনি লিকুইড মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। মিডিয়াম টার্ম, মিডিয়াম টার্ম বলতে আমরা কি বুঝি? মিডিয়াম টার্ম বলতে আমরা বুঝি 3 থেকে 5 বছরের মধ্যে যদি আপনার ইনভেস্টমেন্ট টাইম থাকে, তাহলে আপনি মিডিয়াম টার্মে ইনভেস্টমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি ডেট ফান্ড বা হাইব্রিড ফান্ড, মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। লং টার্ম যদি আপনার গোল থাকে, লং টার্ম গোল মানে হচ্ছে আপনার 10 বছর প্লাস, 10 বছরের উপরে যদি আপনার লং টার্ম যদি গোল থাকে, তাহলে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ড বা PPF NPS এ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে? স্টেপ 5 কি দেখবো? রিটায়ারমেন্ট প্ল্যানিং, ঠিক আছে? স্টেপ 5, রিটায়ারমেন্ট প্ল্যানিং। যত তাড়াতাড়ি শুরু করবেন তত কষ্ট কম হবে। রিটায়ারমেন্ট প্ল্যানিং যত তাড়াতাড়ি শুরু করবেন তত কষ্ট আপনার কম হবে। এক্সাম্পল কি দেখবো? এক্সাম্পল, মাসে ধরুন আপনি 10,000 টাকা যদি একটা SIP করেন, ঠিক আছে? যদি আপনি মাসে 10,000 টাকা যদি আপনি SIP করেন, 12% রিটার্ন যদি আমরা ধরি, তো 25 বছরে প্রায় আপনার এই টাকাটা হতে পারে, ঠিক আছে? 25 বছরে আপনার এই টাকাটা হতে পারে। স্টেপ 6 কি দেখবো? ট্যাক্স প্ল্যানিং। ট্যাক্স প্ল্যানিং, আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিং করলেন, ইন্স্যুরেন্স নিলেন, আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট গোলের জন্য ইনভেস্টমেন্ট করলেন, ঠিক আছে? আপনি এমার্জেন্সি ফান্ড বানালেন, সবকিছু করলেন, তারপরে কি করতে হবে? তারপরে আপনার তো ট্যাক্স প্ল্যানিং তো করতে হবে, ট্যাক্স তো দিতে হবে। আপনি এত কিছু করছেন, ট্যাক্স দেবেন না সরকারকে?
তো ট্যাক্স তো আপনাকে দিতে হবে। তো সেই ট্যাক্সটা মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু ট্যাক্স বাঁচানোর জন্য কি করবেন, ট্যাক্স প্ল্যানিংটা আপনাকে করতে হবে। ঠিক আছে, সেকশন 80C-তে আপনি পিপিএফ, ইএলএসএস বা এনপিএস এ যদি ইনভেস্টমেন্ট করেন, সেকশন 80C-তে আপনি ছাড় পাবেন। যদি আপনি হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যদি আপনি হেলথ ইন্স্যুরেন্স নেন, আপনি সেকশন 80D-তে আপনি ছাড় পাবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো করলে হেলথ ইন্স্যুরেন্স বলুন, ইনভেস্টমেন্ট বলুন, এগুলো ক্ষেত্রে আপনার ট্যাক্স বেনিফিটও আছে। কনক্লুশন, তাহলে আজকে আমরা কি শিখলাম এই ভিডিওতে? তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম লাইফ ইন্স্যুরেন্স মানে কি। লাইফ ইন্স্যুরেন্স মানে হচ্ছে পরিবারের আর্থিক সুরক্ষা, তাই তো। টার্ম ইন্স্যুরেন্স মানে কম খরচে বড় কভার পাওয়া। আর হেলথ ইন্স্যুরেন্স মানে হচ্ছে অসুখের সময় আপনার সেভিংসকে বাঁচানো। তারপরে কি এমার্জেন্সি ফান্ড মানে দুর্দিনের সঞ্চয়। এমার্জেন্সি ফান্ড মানে দুর্দিনের সঞ্চয়। আর ফিনান্সিয়াল প্ল্যানিং মানে আপনার স্বপ্ন পূরণের রোডম্যাপ। ফিনান্সিয়াল প্ল্যানিং যারা করবে না, যারা প্ল্যানিং করে যারা চলবে না, আগামী দিনে কিন্তু তাদের জন্য কিন্তু খুব মানে একটা দুর্ভোগ আসতে চলেছে। তো এই সময়, এখনই সময় ফিনান্সিয়াল প্ল্যানিং করা। তো অবশ্যই যারা এখনো পর্যন্ত ফিনান্সিয়াল প্ল্যানিং করেননি, আপনারা শুরু করে দিন প্ল্যানিং করা। ঠিক আছে, আপনারা যদি আমাদের থ্রুতেও যদি আপনারা প্ল্যানিং করতে চান, সেও করতে পারেন। আপনারা আমাদের থ্রুতে সবকিছু ইনভেস্টমেন্টের সবকিছু পাবেন আপনারা। ওকে, আপনি হেলথ ইন্স্যুরেন্স থেকে, টার্ম ইন্স্যুরেন্স থেকে, মিউচুয়াল ফান্ড থেকে, এনপিএস, পিপিএফ সব কিছু আপনারা পাবেন। ঠিক আছে, এনসিডি গোল্ডে ইনভেস্টমেন্ট থেকে শুরু করে আপনার এআইএফ ইনভেস্টমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু ইনভেস্টমেন্ট আমাদের কাছে অপশন অ্যাভেলেবেল আছে। সমস্ত রকম ইনভেস্টমেন্ট অপশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। শুধু আপনারা অফিসে আসুন, আমাদের অফিসে এসে বসুন, আমাদের সাথে ডিসকাস করুন, আমরা আপনাদেরকে সমস্ত রকম ভাবে আপনাদের গাইড করব। ওকে, তো যদি এই 5টা ধাপ আপনি মেনে চলেন, ঠিক আছে, তাহলে আপনার পরিবার থাকবে আর্থিক নিরাপদ। ঠিক আছে, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে। আর চ্যানেলটিতে যদি আপনার নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আপনারা কি করবেন, আপনারা কমেন্টে লিখুন আপনারা কি ইতিমধ্যে হেলথ ইন্স্যুরেন্স বা টার্ম ইন্স্যুরেন্স আছে, বা আপনারা কি নিতে চান, আপনারা কমেন্ট করে লিখুন। আর যারা টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স আপনারা আমাদের থ্রুতে নিতে চান, তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। ঠিক আছে, আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এরকমই কোনো একটা ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও নিয়ে। সেফলি ইনভেস্টমেন্ট করবেন। আর সবাইকে আমি লাস্টে একটাই কথা বলবো, এখন মানে প্রচুর ফ্রড মানে খবর বা নিউজ আমরা পাচ্ছি, মানে প্রচুর ফ্রড হচ্ছে, প্রচুর ফ্রড। তো সেই ফ্রড হওয়ার থেকে আপনারা, স্ক্যাম হওয়ার থেকে আপনারা বাঁচুন। আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন, বুঝে সুঝে সিদ্ধান্ত নেবেন। সোশ্যাল মিডিয়া আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ বলুন, আপনার ফেসবুক বলুন, আর আপনার হচ্ছে টেলিগ্রাম চ্যানেল বলুন, এইসব চ্যানেল থেকে কোনো রকম টিপস নিয়ে কেউ কাজ করবেন না বা কেউ ইনভেস্টমেন্ট করবেন না। ম্যাক্সিমাম সব ভুয়ো। ঠিক আছে, এদের থেকে কোনো রকম ইনভেস্টমেন্ট টিপস নেবেন না বা এদের থ্রুতে কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না। আগে নিজে যাচাই করবেন, হ্যাঁ নিজে আগে যাচাই করুন। ঠিক আছে, কোনো যদি অ্যাডভাইজার যদি ডিরেক্ট আপনাকে বলে, আপনি তাকে চেনেন না, অবশ্যই তার লাইসেন্স নিয়ে ভেরিফাই করুন, তার লাইসেন্সটা অরিজিনাল, তার লাইসেন্স আছে কিনা। সেই জিনিসগুলো সমস্ত কিছু ভেরিফাই করে তারপরে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। কারোর কথা বা আমার কথাতে বলুন আর কারোর কথাতে বলুন, নিজেরা কিন্তু ইনভেস্টমেন্ট ওইভাবে ডিসিশন নেবেন না। সবকিছু যাচাই করবেন, বিবেচনা করবেন, দেখবেন। ঠিক আছে, তারপরে ইনভেস্টমেন্ট করবেন। সব সময় চোখ কান খোলা রাখুন। এখন চারধারে কিন্তু প্রচুর স্ক্যাম চলছে, প্রচুর স্ক্যাম চলছে চারধারে। সবসময় আপনারা আপনাদের চোখ কান খোলা রাখুন। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। নমস্কার।